হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট করেছি। আজকের যেটা আলোচনা সেখানেও আমি চলে যেতে চাই। আমাদের যেটা আমরা দেখতেছিলাম সেখানে হলো এইটা। আমরা করতেছিলাম হলো অ্যানালগ ট্রান্সমিশন। এইটা আমরা মনে হয় শেষ করেছি। তারপর আমরা একটু চেক করে নিই। লাস্ট দিনে আমরা কি পড়তেছিলাম মনে আছে? জাস্ট এ মিনিট। ওকে, লাস্ট আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো চ্যাপ্টার 6 ব্যান্ডউইথ ইউটিলাইজেশন। ওখান থেকে আমরা আরেকবার একটু দেখে নিই, তারপরে আজকে আমাদের যেটা ইরর ডিটেকশন আছে সেখান থেকে আমরা পড়বো। ওকে, রাইট রাইট। আমি কি কোনো ভুল করতেছি না, আরেকবার একটু চেক করে নিই। এটা হলো আমাদের লাস্ট ক্লাস করেছি হলো আমরা 19-20। এইটা ঠিক আছে, রাইট। ওকে, তো শেয়ারিং। গতদিন আমরা আলোচনা করতেছিলাম আহ, যে আমাদের যে বিভিন্ন ট্রান্সমিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক আছে, অপটিক্যাল সিগন্যালের ক্ষেত্রেও এই ধরনের সামেশন হয়ে আমরা ওয়েভলেন্থ মাল্টিপ্লেক্সিং করতে পারি। একটা প্রিজমকে আমরা মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ব্যবহার করতে পারি, এবং এই পদ্ধতিটা আসলে ব্যবহার করেই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে ডেটাটাকে ট্রান্সমিট করা হয়। খেয়াল করে দেখো, একটা প্রিজমের এই যে বিভিন্ন ডিরেকশনে যদি লাইট সিগন্যাল ইনসিডেন্ট হয়, তাহলে এইভাবে করে ইনসিডেন্ট হইলে, মার্কার নেই, এইভাবে করে যদি ইনসিডেন্ট হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে তারা তারা অপর পাশে একই বিন্দুতে সম্মিলিত হয়। ইনফ্যাক্ট এটা মূলত নির্ভর করবে এই অ্যাঙ্গেলটার উপরে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এসেছে, এবং প্রিজমের যেটা ম্যাটেরিয়াল
সেইটার ঘনত্বের উপরে। তাহলে এই তিনটা যখন একত্রিত হয়ে এটা তখন কি হয়, ট্রান্সমিটেড হয়, এবং দ্যাট ইজ বিং রিসিভড হিয়ার ভেরি এফিশিয়েন্টলি, রাইট? ফাইবার অপটিক কেবল এর ভিতর দিয়ে ট্রান্সমিটেড হয়ে রিসিভার সাইডে এক বিন্দুতে যখন এরকম এসে পড়ে, ওটা আবার ডিসপার্সড হয়ে যায়, এবং তিনটা সিগন্যালের, অপটিক্যাল সিগন্যালের তাদের যে ওয়েভ লেন্থ আছে, সেই ওয়েভ লেন্থের উপরে ভিত্তি করে λ1, λ2, λ3 তিনটা আলোক রশ্মিতে সেটা আহ, আহ, আলাদা হয়ে যায়। এইভাবে করে অনেকগুলি লাইট সিগন্যাল একত্রিত করে মাল্টিপ্লেক্স করে আমরা একটা অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে সাইমালটেনিয়াসলি ট্রান্সমিট করতে পারি, এবং রিসিভিং এন্ডে ওইটা ডিমাল্টিপ্লেক্স করে বিভিন্ন লাইট সিগন্যালের যেটা রিসিভার আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর একটা পদ্ধতি দেখো, আমাদের ডেটার কমিউনিকেশনের সময় আমাদের মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং আমাদের প্রয়োজন হয়। তার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে। আমরা যদি ফার্স্টে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে আমরা কথা বলি, খেয়াল করে দেখো, আমাদের চারটা চ্যানেল, 1, 2, 3, 4, চারটা ইউজারের ডেটা আমরা একই চ্যানেলের ভিতর দিয়ে ট্রান্সমিট করতে চাচ্ছি। তাহলে কি হবে, যখন যে ইউজার ব্যবহার করবে পূর্ণাঙ্গ ব্যান্ডউইথটাই সে ব্যবহার করবে, কিন্তু সেই ব্যবহারের সময়টা একটা নির্দিষ্ট টাইম স্লটের জন্য শুধু হবে। তারপরে টাইম স্লটে 10 মিলি সেকেন্ড লেটসে, তারপরে টাইম সেকেন্ডে আরেকজন ইউজার ব্যবহার করবে, তারপরে টাইম স্লটে আরেকজন ইউজার ব্যবহার করবে। দ্যাট মিনস ভিন্ন ভিন্ন টাইম স্লটে তারা ব্যবহার করবে, কিন্তু যখন ব্যবহার করবে তখন পূর্ণাঙ্গ ব্যান্ডউইথটা ব্যবহার করবে, এবং ডেটা ট্রান্সমিশন ওই লিংকের ভিতর দিয়ে সবাই করতে পারবে। তাহলে এটা একটা সাইক্লিক অর্ডার, 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4, আবার 1, 2, 3, 4। প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে চারটা আছে, পাঁচটা হলে কি হবে? তাহলে 1, 2, 3, 4, 5, আবার 1, 2, 3, 4, 5, আবার 1, 2, 3, 4, 5। 100টা হলে কি হবে? তাহলে 1, 2, 3, 4, 99, 100, আবার 1, 2, 3, 4, 99, 100। প্রশ্ন হলো, এরকম করে কি 1 লাখ হলেও এরকম হবে? আনসার হলো না। কেন না? কারণ একটা ব্যান্ডউইথের উপর দিয়ে সর্বোচ্চ কতজন সাইমালটেনিয়াসলি ট্রান্সমিট করতে পারবে তার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, এবং সেই লিমিটটা নির্ধারিত হবে ইউজাররা কি ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছে তার উপরে। যেরকম আমরা এই যে ভয়েস কমিউনিকেশন করতেছি, ভয়েস কমিউনিকেশনের জন্য মিনিমাম ব্যান্ডউইথ হলো 4 কিলোহার্টজ। হিউম্যান ভয়েস ম্যাক্সিমাম হার্টজ 3400, মিনিমাম 3100, মিনিমাম 300, তাহলে দুইটা বাদ দিলে হলো ব্যান্ডউইথ হলো 3100, আর তার সাথে কিছু গার্ড ব্যান্ড যুক্ত করে এটা 4000 হার্টজ, দ্যাট মিনস 4 কিলোহার্টজ। 4 কিলোহার্টজ এর নিচে যদি ব্যান্ডউইথ দেওয়া হয় তাহলে কথাই বলতে পারবে না, তো সেইটা করা যাবে না। এবং রোটেশনটাও, ডিলেটাও অসীম করা যাবে না। 100, 150, 200 মিলিসেকেন্ড পর্যন্ত ইটস ওকে। 230, 40 পর্যন্ত অনেক সময় টলারেট করতে পারে, বাট এর চেয়ে বেশি হয়ে গেলে ওইটা কথা আর তারা বুঝতে পারবে না, আলোচনা করতে পারবে না। So it's significantly important how much bandwidth you are allocating. এটা আবার ভিডিও হইলে 2-3 মেগাবিটস পার সেকেন্ড, অথবা এটা কোন ফরম্যাটে এটাকে স্টোর করা হয়েছে তার উপরে নির্ভর করে সামটাইমস 10 to 12 MBPS/সেকেন্ড প্রয়োজন হতে পারে, ভেরি হাই কোয়ালিটি ভিডিও ট্রান্সমিশন যদি হয়, তার উপর নির্ভর করবে। তো আমরা ঠিক করব
টাইম ডিভিশন ডিজিটাল মাল্টিপ্লেক্সিং ব্যবহার করে অনেকগুলি লো রেটের সিগন্যালকে একত্রিত করে কিভাবে ট্রান্সফার করতে। এখন খেয়াল করে দেখো সিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স। আগের বার আমরা ধরছিলাম যে সবাই সবসময় ট্রান্সমিট করতেছে, ফাইন, সবাই সবসময় ট্রান্সমিট করতেছে এরকম যদি হয় তাহলে টাইম স্লটে ভাগ করে ফেলবো, মাল্টিপ্লেক্স করে বিভিন্ন ফ্রেমের মধ্যে একে একবার না দিয়ে টাইমে ভাগ করে ফেলবো। এর থেকে একটা ফ্রেম অংশ, এর থেকে নিয়ে একটা ফ্রেম তৈরি করবো, তিনজনেরটা মিলে একটা ফ্রেম তৈরি করবো, এই যে একটা ফ্রেম, আবার তিনজনেরটা নিয়ে একটা ফ্রেম, আবার তিনজনেরটা নিয়ে একটা ফ্রেম তৈরি, কিভাবে ফ্রেম বাই ফ্রেম আমি ট্রান্সমিট করব সোর্স থেকে ডেস্টিনেশনে। সিগনিফিকেন্টলি এই ট্রান্সমিশন টেকনিক এখানে চলতে থাকবে। সো you can find out the corresponding data transmission strategies. খেয়াল করে দেখো এইখানে সিনক্রোনাসের ক্ষেত্রে সবটাই যদি একই রকম ভাবে ট্রান্সমিট করে তাহলে খুব ভালো এবং ডিউরেশন 10 টাইমস ফাস্টার হয়ে যাবে খুব দ্রুততার সাথে। আমরা পরবর্তীতে একটা সিস্টেমে যাব, তার আগে একটা প্রবলেম করে আসি। Figure 6.13, the data rate for each one of the three input connection is 1 kbps. কত kbps? 1 kbps. If one batch time is multiplex unit 1 bit, what is the duration of each time slot, input slot and output slot and each frame? ডিউরেশনটা বের করতে বলছে। 1 kbps যদি হয় তার মানে প্রতিটা বিটের ডিউরেশন কত? 1/1000 সেকেন্ড, দ্যাট মিনস 1 মিলিসেকেন্ড বিটের ডিউরেশন। ইনপুটের ডিউরেশন হলো 1 মিলিসেকেন্ড, বিট ডিউরেশন ইজ 1 মিলিসেকেন্ড। আর আউটপুট লাইন হলো 1/3 অফ দ্য ইনপুট স্লট, তো 1/3 যদি হয় তাহলে 1 মিলিসেকেন্ডের 1/3 হবে, ইটস কোয়াইট ইজি। আর আউটপুট লাইন স্লটে যদি প্রত্যেকটা স্লটে যদি 3টা করে আউটপুট লাইন স্লট থাকে তাহলে একটা ফ্রেমের ডিউরেশন হবে তখন 3 × 1/3, দ্যাট মিনস 1 মিলিসেকেন্ড। ওই একটু আগে আমরা যেটা আলাপ করতেছিলাম ঠিক ওইটাই। এই যে প্রত্যেকটা জায়গা থেকে যদি 3টা করে নেয় তাহলে এইটা 1/3, এইটা 1/3, এটা 1/3, তার মানে পুরো ফ্রেমের ডিউরেশন হলো 1 মিলিসেকেন্ড। ইনপুটেরও তা যা, আউটপুটেরও তা। সো দুয়ের মধ্যে একটা সামঞ্জস্য আছে এবং ভেরি এফিশিয়েন্টলি এটা ট্রান্সমিশন করা সম্ভব হবে। 6.14 দেখো, it shows a synchronous TDM with 4 1 Mbps data stream inputs and 1 data stream for the output. The unit of data is 1 bit. Find the input bit duration. Input bit duration বের করতে বলতেছে, আউটপুট বিটের ডিউরেশন বের করতেছে, আউটপুট বিটের রেট বের করতেছে, ফ্রেমের রেট বের করতেছে। তাহলে ইনপুট বিটের ডিউরেশন কত হবে? 1 Mbps যদি হয় তাহলে 10⁶ বিটস পার সেকেন্ড, তার মানে 1 মাইক্রোসেকেন্ড হবে এখন একটা বিটের ডিউরেশন। 60টা যদি হয় তাহলে প্রত্যেকটার অংশ হবে কত? ইনপুট বিটের প্রত্যেকটার হবে 1/4 মাইক্রোসেকেন্ড, 1/4 হবে। আউটপুট কি হবে? 4টা মিলে এক জায়গায় করলে আমার 4 Mbps, আউটপুট বিট রেট হলো 4 Mbps। আর ফ্রেমের ডিউরেশনের কথা বলতেছে, একটা এক সেকেন্ডে ফ্রেম যাচ্ছে আমার 10⁶ ফ্রেম যাচ্ছে, আর প্রত্যেকটা ফ্রেমে আমার 4টা করে বিট যাচ্ছে। সো ফ্রেম রেট ইজ 10⁶ frames per second. So that would be the frame rate. এই যে ছবির মাধ্যমে এখানে বোঝাই দিচ্ছে 1 Mbps 1 Mbps 1 Mbps 4 Mbps আমার ইনপুট রেট, আউটপুটে হলো প্রত্যেকটা থেকে 1 বিট করে করে নিছে, 4টা করে বিট করে একটা করে ফ্রেম করছে। ভেরি ইজি টু ক্যালকুলেট।
আর একটা দেখো 6.7-এ 4 1 kbps connections are multiplexed together. প্রত্যেকটা কানেকশন কত? 1 kbps। 1 kbps মানে 10 to the power 3, দ্যাট মিন্স 1 মিলিসেকেন্ড। এখন হলো 1 মিলিসেকেন্ড হবে ডিউরেশন অফ 1 বিট। দ্য ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক, ট্রান্সমিশন রেট অফ দ্য লিঙ্ক কয়টা আছে? এরকম 4 কানেকশন, তাহলে 4টা করে বিট নিতে হলে 4 kbps হবে। 1 kbps এর এরকম 4টা নিলে ট্রান্সমিশন রেট হবে 4 kbps। দ্য ডিউরেশন অফ এ টাইম স্লট, একটা টাইম স্লটে আমার হলো 4টা করে বিট যাচ্ছে, তাহলে একটা বিটের ডিউরেশন আমি দেখেছি যে 1 মিলিসেকেন্ড, তাহলে ওইটার ডিউরেশন হবে ডেফিনেটলি হলো আমার 250 মাইক্রোসেকেন্ড, মানে 4টার 1 মিলিসেকেন্ডের 4 ভাগের 1 ভাগ, 1 মিলিসেকেন্ডের 4 ভাগের 1 ভাগ। আউটপুট ফ্রেমের ডিউরেশনও সেমই হবে, 1 মিলিসেকেন্ডের 4 ভাগের 4 টাইমস the 250, that means 1 millisecond. So duration of the frame would be 4 times of the single bit, that is 1 millisecond. So these are the outcomes that are to be calculated. Group of bits from each input line আমরা মাল্টিপ্লেট করতেছি এবং ইন্টারলিভ করে পরপর করে বিভিন্ন ফ্রেমে আমরা ডেটাটাকে ট্রান্সমিট করে দিতে পারতেছি। এইটা খুব গুরুত্বপূর্ণ। বাম পাশে দেখো একটা হুইল, খেয়াল করে দেখছো? একটা হুইল ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে। এইখানের যেটা হুইল সেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। এবং এই দুইটার মধ্যে যে স্পিড সেটা সিনক্রোনাইজড হতে হবে, সেম স্পিডে রোটেট করতে হবে। তাহলে এই ফ্রেমগুলিকে A1 B1 C1 পরে আবার A2 B2 C2 যে অর্ডারে যে রেটে যাবে ঠিক একই রেটে এখানে এক্সট্রাক্ট করা সম্ভব হবে। এখানে A1 আগে নিচ্ছে, B1 তারপরে C1, এখান থেকে পড়তে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে টু রিড A1 ফার্স্ট, দেন B1, দেন C1। এই A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 পর পাঠিয়ে দিচ্ছে। সো এ গুলি সব এক লাইনে, বি গুলি এক লাইনে, সি গুলি এক লাইনে। এখানে যেরকম আলাদা লাইন থেকে ভিতরে ইন্টারলিভ করা হয়েছিল, ওখানে আবার ইন্টারলিভিংটাকে এক্সট্রাক্ট করে আলাদা লাইনে ট্রান্সফার করা হচ্ছে। So these two are significantly important to understand the corresponding fields. Very efficient. এখানে একটা এক্সাম্পল দেখো, ফিগার 6.8। 4টা চ্যানেল, প্রত্যেকটার ভিতর দিয়ে ডেটা ট্রান্সমিট করা হচ্ছে 100 বাইটস পার সেকেন্ড। প্রতিটা ফ্রেমে হলো 4 বাইটস করে নেওয়া হচ্ছে। তাহলে এরকম 4 বাইটস করে যদি নেওয়া হয় তাহলে কতটা ফ্রেম আমার পাঠাইতে হবে? 4 channel are multiplexed using time division multiplexing. If each channel send 100 bytes per second, 100 bytes per second, and we multiplex 1 byte per channel, show the frame traveling on the link, তার মানে 4 বাইট করে পাঠানো হচ্ছে। এক চ্যানেল থেকে 1 বাইট করে নিয়ে মোট 4 বাইটের একটা ফ্রেম তৈরি করা হচ্ছে। এখন আমাকে বের করতে হবে শো দ্য ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিঙ্ক। ফ্রেম যেটা হচ্ছে সেটা 4 বাইটের ফ্রেম যাবে। দ্য সাইজ অফ দ্য ফ্রেম 4 বাইট, ভালো কথা। দ্য ডিউরেশন অফ এ ফ্রেম, ডিউরেশনটা ক্যালকুলেট করা খুব সহজ। আমার এরকম 100 ফ্রেমস পার সেকেন্ড যাবে, দ্যাট মিনস 3200 বিটস পার সেকেন্ড। ডেফিনেটলি একটা ফ্রেমের ডিউরেশন হবে 1/100 সেকেন্ড।
এবং বের করতে বলছে বিট রেট অফ দ্য লিঙ্ক। তো ভেরি ইজি। এক একটা হলো 4 বাইট বা 32 বিটের, এবং প্রত্যেকটা চ্যানেলে আমাদের 100 বাইটস পার সেকেন্ড আছে। সো প্রত্যেকটা ফ্রেম যদি 1 বাইট করে প্রত্যেক চ্যানেল থেকে নেয়, তাহলে 4 বাইট, তাহলে তার মানে কি 100 ফ্রেমস পার সেকেন্ড আমাকে পাঠাইতে হবে। আর 100 ফ্রেমস পার সেকেন্ড পাঠাইতে হলে আমার আস্কিং ডেটা রেট হলো 3200 বিটস পার সেকেন্ড। সো ফ্রেম রেট ইজ গিভেন দেয়ার, duration of the frame is given there, and the rate of the link is given there. So these are the issues related to multiplexing, demultiplexing, and the different uh, level of synchronization in between the sender and the receiver. এই ম্যাথমেটিক্স গুলি খুব ভালোভাবে চর্চা করতে হবে, যেন কোনো জায়গায় তোমাদের কোনো ঘাটতি না থাকে এবং প্রত্যেকটা প্রবলেম যেন তোমরা অ্যাকুরেটলি করতে পারো। খেয়াল করে দেখো 6.9, a multiplexer combines four 100 kbps channels using a time slot of 2 bits. টাইম স্লট কত? 2 বিটের টাইম স্লট এক একটা। শো দি আউটপুট উইথ 4 আরবিট্রারি ইনপুটস। 2 বিট যদি হয়, ছবিটা দেখো, 4টা এরকম ইনপুট আছে, প্রত্যেকটাই 100 kbps মাল্টিপ্লেক্স করা হয়েছে। প্রত্যেকটার থেকে যদি আমি 2 বিট করে নিই, তাহলে আমার 8 বিটের বাট 8 বিটের এক একটা ফ্রেম হলো, দ্যাট মিনস 1 বাইট করে করে ফ্রেম হলো। তাহলে ফ্রেমের ডিউরেশন কত হবে? ফ্রেমের ডিউরেশন হবে হলো, আমাকে এখানে বলেছে যে 100 kbps চ্যানেল, এবং 2টা করে ওখানে আমার কি আছে? বিট আছে। হ্যাঁ, 100 kbps এবং 2টা করে বিট আছে, এবং এরকম মাল্টিপ্লেক্সিং করেছি আমি কয়টা? 8টা। তাহলে 400 kbps আসলে আমার আলটিমেটলি লাগবে। তাহলে 400 kbps যদি লাগে, তাহলে আমার মোট ওখানে যেটা বিটস সে ক্যারি করবে, সেটা হলো 8 বিটস পার সেকেন্ড। 8 বিটস পার সেকেন্ড। তাহলে ফ্রেম ডিউরেশন কত হবে? ফ্রেম ডিউরেশন হবে হলো 1/50,000, 20 মাইক্রোসেকেন্ড অনলি। 20 মাইক্রোসেকেন্ড অনলি। এক একটা ফ্রেমে কত বাইট করে আছে? 1 বাইট করে আছে। কত বিট করে আছে? 8 বিট করে করে আছে। সো বাইট দিয়ে এটা আসলে নির্ধারিত হবে যে টোটাল কতগুলি ফ্রেমের, এক একটা ফ্রেমের ডিউরেশন কত হবে। এক একটা বিটের ডিউরেশন কত হবে সেটা আরো ইম্পর্টেন্ট। 400 kbps, 1/400 kbps দিলে আমরা এক একটা বিটের ডিউরেশন পেয়ে যাব। So significantly, they can help us to understand the overall data management in the network. So এতক্ষণ পর্যন্ত আমরা যে টপিকগুলি পড়তেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা অ্যাসিউম করে নিয়েছি যে প্রত্যেকটা ইনপুটে আসলে ডেটা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ওইটা আসলে ঘটে না। কোনো কোনো ইউজারের কখনো ডেটা থাকবে, কোনো কোনো ইউজারের কখনো ডেটা থাকবে না। তাহলে পরে যে সমস্ত লিঙ্কে ডেটা নাই, ওই সমস্ত লিঙ্ক কি ফাঁকা যাবে, নাকি এর কোনো ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্ট আছে? দেয়ার শুড বি এ ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, পালস স্ট্রামিং, মাল্টি স্লট, মাল্টি লেভেল ম্যানেজমেন্ট সিস্টেম, সো দ্যাট উই ক্যান মেক ইট মোর এফিশিয়েন্ট। প্রথম যে বুদ্ধি সেটি হলো এটা, লেটস সে এই মাল্টিপ্লেক্সারের মোট 4টা ইনপুট আছে, প্রতিটাই 40 kbps, কিন্তু এখানে 2টা ইউজার আছে, তাদের 20 kbps করে ডেটা রেট ট্রান্সমিট করলেই চলে। তখন সে কি করবে? ওই 2টাকে আলাদা একটা ছোট মাল্টিপ্লেক্সার দিয়ে এক জায়গায় করে 40 বানায়, ওই 40 করে করে ট্রান্সমিট করবে। 4টা 40 করে করে ট্রান্সমিট করতেছে, মানে এইখানে ট্রান্সমিশন রেট হবে 160। মাল্টিপল স্লটের মাল্টিপ্লেক্সিং দেখো, বেশিরভাগ আছে 25 kbps, কিন্তু একটা রয়ে গেছে 50 kbps। তাকে তখন কি করবে? স্প্লিটিং করবে। স্প্লিটিং করে
25 ট্রান্সফার করে নিবে, নিয়ে সবগুলোই 25 সমান দিয়ে এইখানকার ফ্রেমটার প্রত্যেকের ডিউরেশন সমান দিয়ে দেন হলো ট্রান্সমিট করবে। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হলো 5, 25 125 150 kbps এ ডেটা ট্রান্সমিশন। কিভাবে খেয়াল করে দেখো পালস স্টাফিং, সেটা হলো আমরা ওই যে বিভিন্ন সময় প্যাকেট করার সময় অনেক সময় প্যাকেটের সাইজ যদি প্যাকেটের মধ্যে যে জিনিসগুলি দিচ্ছি সেই জিনিসগুলির তুলনায় প্যাকেটের সাইজ যদি বড় হয়ে যায়, তাহলে প্যাকেটের খালি জায়গাগুলি পূরণ করার জন্য যেরকম তুলা বা এই টাইপের অন্য ন্যাকড়া কাপড় বা এই টাইপের বা 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 ওই যে শোলা বা এই 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 খড় টাইপের জিনিস যেগুলি আসলে দিয়ে আমরা পূরণ করে দেই, যেরকম বিভিন্ন মালামাল ট্রান্সফারের সময়, ঠিক ওরকম ডেটা ট্রান্সফারের সময় 50 kbps ইনপুট, 50 kbps ইনপুট, একটা আছে 46, 47 এরকম। তাহলে এই বাকি অংশটা আমরা কি করব, পালস স্টপিং করব, মানে অতিরিক্ত কিছু ফলস ইনপুট ওখানে দিয়ে রেটটা আমরা সমান করব তিনটারই, সো দ্যাট মাল্টিপ্লেক্সিং যেন ইফিশিয়েন্টলি করা সম্ভব হয়। এই টেকনিকটার নাম হলো পালস স্টাফিং। এই টেকনিকটার নাম হলো পালস স্টাফিং। ইট ইজ হিউজলি ইউটিলাইজড ইন প্র্যাকটিক্যাল সিস্টেম। এই 0 এবং 1 এর বিট ট্রান্সফার করার সময় আমাদের সেন্ডার এবং রিসিভারের মধ্যে খুব সুন্দর একটা ক্লক সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়, সো দ্যাট ডেটা ট্রান্সমিশনের সময় যেন আমাদের কোনো ওভারহেড না। যেরকম ধরো ফ্রেমিং করা হয়েছে, দেখো ফ্রেম 1 A1 এবং C1 আছে, কিন্তু এই মাঝখানে কোনো ডেটা নাই। ফ্রেম 2 তে A2 B2 আছে, C2 নাই। ফ্রেম 3 তে A3 B3 C3 সবগুলিই আছে। প্রশ্ন হলো এগুলি এখন সিনক্রোনাইজ কিভাবে হবে? সিনক্রোনাইজেশন প্যাটার্ন সে দেখবে, সো দ্যাট কোথায় শুরু আর কোথায় শেষ সে যেন সব অ্যাকুরেটলি বের করতে পারে। এবং সেইটা যেভাবে করে আসলে সে বের করবে তার পদ্ধতি যেটা, সেটা হলো একটা সিনক্রোনাইজেশন প্যাটার্ন ইউজ করবে। দেখো ফ্রেম 1 এ 1, তারপর একটা 0, তারপর একটা 1, আবার 1 0 1, আবার 1 0 1 1 0 1, সোজা কথা একটা 1 একটা 0 একটা 1 একটা 0, এইভাবে করে যদি সে সিকোয়েন্স পায় তাহলে সে আইডেন্টিফাই করে করে ফেলতে পারবে যে কোথায় শুরু কোথায় শেষ। ওই রিপ্রেজেন্টেশনের এগেইনস্টে সেন্ডার এবং রিসিভার একে অপরের সাথে সিনক্রোনাইজ করে নিবে। দেখো এই প্রবলেমটাও খুব ইজি একটা প্রবলেম। এখানে যেটা হয়েছে সেটি হলো 4টা সোর্স আছে, প্রত্যেকটাই 250 বিট 8 ক্যারেক্টার্স পার সেকেন্ড ট্রান্সমিট করতেছে। 250টা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টার 8 বিট করে করে, তাহলে 8 গুণন 250 মোট 2000 বিট ট্রান্সমিট করতেছে, মানে 2 kilobits per second হলো তার ডেটা ট্রান্সমিশন। If the interleaved unit is a character and one synchronization bit is added to its frame, find the data rate of each source. তাহলে অরিজিনালি আছে হলো 2000 কিলো, আর ইন্টারলিভিং করা হচ্ছে এক একটা ক্যারেক্টার করে করে। এক একটা ক্যারেক্টার মানে হলো 8 বিট ক্যারেক্টার, তাই 250টা আমার ক্যারেক্টার, এবং একটা করে প্রত্যেক ক্যারেক্টারে একটা করে দেওয়া হচ্ছে, সিনক্রোনাইজেশন বিট দেওয়া হচ্ছে, তাহলে সে অনুযায়ী যুক্ত হয়ে যাবে। 250টা ক্যারেক্টার আমি পাঠাচ্ছি, প্রতিটা ক্যারেক্টারের ডিউরেশন 100/250 সেকেন্ডস, 4 মিলি সেকেন্ড, আর প্রত্যেক ফ্রেমের সাথে আমি করে
সোর্স এবং ডেস্টিনেশনের সাথে আমি এডিশনাল বিট পাঠাচ্ছি। সো ট্রান্সমিশন রেট হবে হলো 250 ফ্রেমস পার সেকেন্ড, এবং প্রতিটার ফ্রেমের ডিউরেশন হবে হলো কত, 4 মিলি সেকেন্ড। দ্যাট উইল বি দ্য অ্যাকচুয়াল আউটপুট। আর প্রত্যেক 4টা করে ক্যারেক্টারের জন্য যদি করে আমি একটা করে এক্সট্রা বিট দেই, তাহলে হলো প্রত্যেক 32 বিট পাঠানোর জন্য আমার 33 বিট পাঠানো লাগতেছে। সো সাম সার্টেন পার্সেন্টেজ অফ overhead is over here. But still, it is very much urgent to synchronize the sender and receiver so that their transmission rate can be enhanced significant. এখানে খেয়াল করে দেখো, দুইটা চ্যানেল 100 kbps এর, এবং বিট রেট হলো 200 kbps, মাল্টিপ্লেক্স করা হয়েছে। হাউ দিস ক্যান বি অ্যাচিভড? ইটস ভেরি ইজি। যে ফার্স্ট চ্যানেল আমরা অ্যালোকেট করলাম একটা স্লট, এবং 2 স্লট অ্যালোকেট করলাম হলো সেকেন্ড চ্যানেলকে, সো দ্যাট এইটার থেকে 100 kbps যাবে এবং দ্বিতীয়টার থেকে 200 kbps যাবে। এটা হলো যে ওয়েটেড ফেয়ারনেস এর মতো। আহ, আহ, একজনকে 1 কেজি দিল, পরের জনকে 2 কেজি দিল, আবার দিয়ে 1 কেজি দিল, তারপর দুইজন পরের জনকে 2 কেজি দিল। আলটিমেটলি মোট ভাগ হবে হলো একটা জিনিসের 3 ভাগের 1 ভাগ পাবে একজন, আর 2 ভাগ পাবে আর একজন। তো ওইরকম যেরকম ওয়েটেড ফেয়ারনেস মেনটেন করা সম্ভব হয় সেটা। তাহলে প্রত্যেকটা ফ্রেমে আমার 3টা করে বিট যাচ্ছে, একজনের কাছ থেকে 1 বিট আর একজনের কাছ থেকে 2 বিট। এখন 100,000টা ফ্রেম পাঠাইতে হবে প্রত্যেক সেকেন্ডে, যদি আমি 100 kbps অ্যাচিভ করতে চাই। So bit rate is basically 100,000 frames multiplied by 3 bits per frame. So 3000 kbps. Sorry, 300 kbps would be the bit rate of that particular link. এবারে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটি হলো আমাদের প্র্যাকটিক্যাল ডেটা লিঙ্কে এক একটা লিঙ্কের এক এক ধরনের রেটের প্রয়োজন হয়। একদম যদি লোকাল এরিয়া নেটওয়ার্কের কথা আমি বলি, তাহলে সেখানে ডেটা রেটের রিকোয়ারমেন্ট অনেক 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 কম। সেভারেল কেবিপিএস ইজ এনাফ। কিন্তু যদি এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এর নেটওয়ার্কের কথা বলি, সেভারেল এমবিপিএস ইজ রিকোয়ার্ড। যদি আমরা একটা ক্যাম্পাস থেকে একটা অফিস, একটা অফিস থেকে আর একটা অফিস, এই টাইপের নেটওয়ার্ক বলে, আমাদের হায়ার ব্যান্ডউইথ প্রয়োজন হবে। তারপরে যদি আমরা একটা রেজিয়ন থেকে আর একটা রেজিয়ন, একই সিটির বিভিন্ন রেজিয়নের মধ্যে ট্রাফিক কমিউনিকেট করার চিন্তা করি, তাহলে আরো হাই। এবং এখন যদি আমরা ইন্টার সিটি, ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার ডিভিশন আমরা নেটওয়ার্ক কেবলের কথা বলি, তাহলে আরো বেশি হাই স্পিড। তাহলে এইভাবে করে আমরা দেখবো যে এক এরিয়ার ট্রাফিক কি পরিমাণ আর এক এরিয়াতে আমি নিয়ে যাচ্ছি, সেটার ভলিউম কত, তার উপরে নির্ভর করে আমাকে আসলে ঠিক করতে হবে যে এখানে টোটাল কি রেটে আসলে আমি এখানে ডেটা ট্রান্সফার করতে পারবো। সো দ্যাট ইজ এ পার্টিকুলার topic that need to be considered into discussion for better hierarchical digital data transmission infrastructure management. লাইনগুলির আবার অনেক নাম দেওয়া হয়, T1 লাইন, T2 লাইন, T3 লাইন, T4 লাইন, এরকম বিভিন্ন রেটের লাইন যেগুলি ট্রান্সফার করা হয়, এদের বিভিন্ন রেট আছে। সেই রেটে ট্রান্সমিট করতে পারলে that makes a good sense for the better communication of the internet. So you see here sampling rate, PCM যদি সিগনিফিকেন্টলি আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি ভালো কমিউনিকেশন করা সম্ভব, এবং সেটির মাধ্যমে আমরা বেটার ডেটা কমিউনিকেশন আমরা অ্যাচিভ করতে পারবো।
So T1 frame structure looks like this, and it can be implemented uh, uh, like this. You see here only 24 channels. Each is transmitting 8 bits. একটা ফ্রেমের মধ্যে এরকম যদি 24টা চ্যানেল থাকে, তাহলে এডিশনাল বিটটা সহ 192 যোগ এই 1 বিট, মোট 193 বিট ট্রান্সমিট করতে পারি। এরকম অসংখ্য ফ্রেম পরপর পরপর একত্রিত করে আমরা 8000 ফ্রেমস পার সেকেন্ড যদি আমরা ডেটা পাঠাই, আলটিমেট রেট যেটা পাবো সেটা 1.54 Mbps, which is called T1। এভাবে করে T2 এর জন্য রেট আছে, T3 এর জন্য রেট আছে। So efficient use of the bandwidth is of utmost important। মনে রাখবা, পুরা ইন্টারনেটে যত ধরনের রিসোর্স আছে তার মধ্যে ব্যান্ডউইথ হলো সবচেয়ে দামি রিসোর্স। সার্ভার দামি রিসোর্স না, রাউটার দামি রিসোর্স না, গেটওয়ে দামি রিসোর্স না, ফায়ারওয়াল দামি রিসোর্স না, সবচেয়ে দামি রিসোর্স হলো ব্যান্ডউইথ। কারণ একটা রাউটার কিনলে বহু বছর যায়, আর কোনো নতুন করে টাকা খরচ করতে হয় না। সার্ভার কিনলে বহু বছর যায়, নতুন করে টাকা খরচ করতে। ব্যান্ডউইথ এমন একটা জিনিস যার প্রতি বিট ডেটা ট্রান্সমিট করার জন্য আমার 1 সেন্ট হলেও পয়সা খরচ করতে। So every bit counts there, and that's why the bandwidth is the most costly resource of the internet. লাস্ট যে টপিকটা পড়ে আমরা আজকের আলোচনাটা শেষ করব সেটা হলো ইন্টেলিজেন্ট মাল্টিপ্লেক্সিং টেকনিক। এই একটা মাল্টিপ্লেক্সার দেখো, এর চ্যালেঞ্জ হলো 1টা 2টা 3টা 4টা ইউজার আছে। 4টা ইউজারের মধ্যে 1 নাম্বার ইউজার আর 4 নাম্বার ইউজারের শুধু কন্টিনিউয়াস ডেটা আছে। 2 নাম্বার ইউজারের কোনো ডেটাই নাই, 3 নাম্বার ইউজারের কখনো ডেটা আছে, কখনো ডেটা নাই। এখন যদি আমরা আগেকার নিয়মে এইভাবে করে আমরা মাল্টিপ্লেক্স করি, তাহলে দেখবো যে প্রত্যেকটা ফ্রেমে কোনো না কোনো স্লটে ডেটা নেই। তাহলে এই যে আমি স্লট ফ্রেম তৈরি করলাম বিভিন্ন স্লট দিয়ে, ফাঁকা ফাঁকা স্লট দিয়ে, এটা তো ব্যান্ডউইথের ইউটিলাইজেশন হয়ে যাবে খুবই খুবই পোর। অ্যাজ ইফ আমি এখান থেকে পঞ্চগড়ে কিছু মালামাল পাঠাবো, পাঠাইতে গিয়ে 100টা ট্রাক পাঠাইলাম। 100টা ট্রাকের প্রতিটা ট্রাকে 50টা করে এরকম ট্রাঙ্ক দেওয়া সম্ভব ছিল, কিন্তু কোনটাতে 20টা, কোনটাতে 30টা, কোনটাকে 10টা, কোনটাতে 35টা, এরকম করে দিছি। সব জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা আছে। কিন্তু একবার এখান থেকে যদি একটা গাড়ি পাঠায় পঞ্চগড় পর্যন্ত, তাহলে ভাড়া তো আমাকে ঠিকই 15,000 দিতে হবে বা 20,000 দিতে হবে। তাহলে এটা কিন্তু ইনএফিশিয়েন্ট অ্যালোকেশন হলো। এইভাবে সেখানে আমাদের অ্যালোকেশন করা যাবে না। এফিশিয়েন্ট অ্যালোকেশন সিস্টেম কি? এফিশিয়েন্ট অ্যালোকেশন সিস্টেম হলো প্রত্যেকটা গাড়ি যেন ভর্তি যায় সে বিষয়টা আমাকে এনশিওর, and that will make the system very much uh, efficient। এই জন্য এমটি স্লট গুলির এফিশিয়েন্ট ম্যানেজমেন্টের জন্য একটা পদ্ধতি লাগবে। সেটি হলো এরকম, আমরা এটাকে বলি স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এসটিডিএম, স্ট্যাটিস্টিক্যাল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্স। খেয়াল করে দেখো, ইন্টেলিজেন্টলি A1 B1 D1 নিয়েছে, দেখো A1 B1 D1 নিয়েছে, পাঠিয়ে দিয়েছে, কোনো ফাঁকা স্লট নাই, সির জন্য কোনো ফাঁকা স্লট নাই। এখানে B2 D2 E2 পেয়েছে, B2 D2 E2 নিয়ে একটা ফ্রেম তৈরি করে পাঠিয়ে দিয়েছে। সো ফ্রেমের সাইজটা এখন আর ফিক্সড না হয়ে ফ্রেমের সাইজ হয়ে যাবে এখন ভ্যারিয়েবল, এবং ভ্যারিয়েবল সাইজের ফ্রেম সোর্স থেকে ডেস্টিনেশনে পর 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 পাঠিয়ে দিবে, so that efficient utilization of the bandwidth can be ensured over there।
FHSS মানে ফ্রিকোয়েন্সি হোপিং স্পিড স্পেকট্রাম, DSSS মানে হলো ডাইরেক্ট সিকোয়েন্স স্পিড স্পেকট্রাম। এই মাইনুল আসছো? মাইনুল আসে নাই স্যার, বাসে আছে। আমি একটু আগে ফোন দিছিলাম স্যার। এই রিয়াজ, জি স্যার, আছি স্যার। রিয়াজ ওই কাহিনী হলো, আমাদের তো ওই ক্লাস টেস্ট, দ্বিতীয় ক্লাস টেস্ট আমরা নিতে চাইছি, মনে আছে? জি স্যার, শুক্রবার। এই আগামী শুক্রবার। আমাকে টাইমটা কিন্তু ওর বলার কথা ছিল, তুমি একটু আলাপ করো ওর সাথে। এই শুক্রবারে টাইমটা 10টার দিকে নেওয়া সম্ভব কিনা। আহ, 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 কি যেন একটা ল্যাবরেটরি ছিল, সেই ল্যাবরেটরির মাঝখানে আমরা নিতাম। স্যার, ওইটা একটু আমাকে শুক্রবারে হয় তাহলে 10টা থেকে 10:30 আমরা free আছি। বলো। কথাটা শুনতে পাইনি রিয়াজ, আবার বলো। হ্যাঁ জি স্যার, মানে শুক্রবার নিলে স্যার 10টা থেকে 10:30টার মধ্যে সুযোগ আছে আর কি। ঠিক আছে, তাহলে শুক্রবার 10টার সময় স্যার, পরীক্ষা হবে। শুক্রবারে 10টা থেকে 10:30টার মধ্যে নেওয়ার সুযোগ আছে। ঠিক আছে, শুক্রবার সকাল 10টায় পরীক্ষা হবে, এই জন্য প্রস্তুত থাকো। তোমাদের হলো সিলেবাস আমি বলে দিচ্ছি, এবং সেই অনুযায়ী তোমরা সব প্রস্তুতি নিতে থাকো। কালকে ছুটির দিন আছে, আজকে পড়ো, কালকে পড়ো, পরশুদিন সকালবেলা এই পরীক্ষাটা হবে। আমি আমি রুম নাম্বারটা বলে দিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, ওকে। আচ্ছা, খেয়াল করে দেখো, a signal that occupies a bandwidth of B is spread out to occupy the bandwidth of BSS, মানে হলো হায়ার ব্যান্ডউইথ নিয়ে নিবে, হায়ার ব্যান্ডউইথ। ছবি দেখে দেখলে পরিষ্কার বোঝা যাবে। স্প্রেড করে দিচ্ছে, স্পেকট্রামটা স্প্রেড করে দিচ্ছে, এই যে বিএসএস স্প্রেডিং প্রসেস। তার মানে কি, স্প্রেডিং কোড বসায় দিবে। কিভাবে করবে দেখো, অরিজিনাল সিগন্যাল এইটা, একটা ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার দিয়ে এটা মডুলেট করে স্প্রেডিং করে দিবে। আরো পরিষ্কার ভাবে বললে, এই দেখো, কে বিটের প্যাটার্ন 3 বিট করে করে প্যাটার্ন তৈরি করছে, এই 3 বিটের পরিবর্তে এরকম হায়ার নাম্বার অফ বিটস ফ্রিকোয়েন্সি টেবিল থেকে বের করে দিবে। খেয়াল করে দেখো, এরকম 3 বিটের কয়টা প্যাটার্ন থাকবে বলো তো? 8টা প্যাটার্ন থাকবে না? 8টা প্যাটার্ন থাকবে। এই 8টা প্যাটার্ন 8টা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে ট্রান্সমিট করবে। তাতে প্রবলেম হইল, কেউ যদি এখান থেকে ডেটা রিড করতে চায়, এই ফ্রিকোয়েন্সি চ্যানেলে যদি সে রিড করে, তাহলে শুধু একই জিনিসই সে পাইতে থাকবে, অন্য কোনো জিনিস পাবে না। তার মানে কোনো একজন ব্যক্তি যদি মাঝখান থেকে এসে এই চ্যানেল দিয়ে কত ডেটা পাঠানো হয়েছে সেটা যদি সে রিড করতে চায়, তাহলে 8টা চ্যানেলকেই তাকে রিড করতে হবে, এবং 8টা চ্যানেলের প্যাটার্ন কি আছে সেটাকেও তাকে বের করতে হবে, যেটা একটা সিক্রেট কি। এই সিক্রেট কি শুধু সেন্ডার জানবে, আর ডেস্টিনেশন জানবে, অন্য কেউ জানবে না। সেই ফ্রিকোয়েন্সি টেবিল থেকে যদি এটা করা হয়, তাহলে হায়ার ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশন করা সম্ভব। এটাকে বলি আমরা ফ্রিকোয়েন্সি হোপিং। হোপ করতেছি ফ্রিকোয়েন্সি। দেখো, এই যে প্রথমে আমরা 700 কিলোহার্জের চ্যানেল, তারপরে আমরা 900 কিলোহার্জের চ্যানেল, তারপরে আবার 300 কিলোহার্জের চ্যানেল, তারপরে 200, তারপরে 400, তারপরে 800, এবং তারপরে আমরা 500 ও 600 এর চ্যানেলটা আমরা ব্যবহার করি। আবার দেখো, সাইকেল 2-তে ওই একই প্যাটার্ন আমরা আবার রিপিট করতেছি। তাহলে এই প্যাটার্নটা কি সেটা শুধু সোর্স এবং ডেস্টিনেশন জানবে, অন্য কেউ জানবে না। এবং সেভাবে করে আমরা এই ফ্রিকোয়েন্সি সিগন্যালের, যেটা প্রাইভেসি
সিকিউরিটি সেটা আমরা ইনশিওর করতে পারবো। আগে লোকেরা ট্রান্সমিট করতো, যখন যে ট্রান্সমিট করবে সে একই ওই পার্টিকুলার সিগন্যালে ট্রান্সমিট করবে। এখন আমরা বলতেছি না, এর একটা প্যাটার্ন থাকবে, ওই প্যাটার্ন অনুযায়ী ট্রান্সমিট করবে, যেটা পাজেল দেওয়ার মতো। এরকম পাজেল ওই বেটাররা যারা ব্রেক করার চেষ্টা করবে তাদেরকে অল পসিবল কম্বিনেশন টেস্ট করেই তারপরে বের করতে হবে হুইচ ইজ দ্য that must is a bit difficult. So that increases the security of the system. Last topic যেটা সেটা হলো DSSS, stands for Direct Sequence Spread Spectrum. Direct Sequence Spread Spectrum. এইখানে অতিরিক্ত কিছু বিট ইমবেড করা হবে so that সিগন্যালের সিকিউরিটি যেটা সেটা যেন বৃদ্ধি পায়। বিষয়টা খুব সিম্পল, খেয়াল করে দেখো। অরিজিনাল ডেটা বিট হলো 1 বিট, সরি, ওকে, অরিজিনাল ডেটা বিট হলো 1 বিট মাত্র, 1। কিন্তু এই 1 এর পরিবর্তে আমরা পাঠাচ্ছি, দেখো, 10 বিটের একটা প্যাটার্ন। 1 2 3 4 5, তো আরো বেশি, তো 6 7 8 9 10 11 বিটের একটা প্যাটার্ন পাঠাচ্ছি আমরা। 11 বিটের একটা প্যাটার্ন পাঠাচ্ছি 0 এবং 1 এর। তাহলে এইটা যদি পাঠাই তাহলে ব্যান্ডউইথ এর রিকোয়ারমেন্ট কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ করছে। সুবিধা হলো আমার ডেটার সিকিউরিটি অনেক অনেক বেড়ে যাচ্ছে। তো সাধারণত আহ, যেগুলি ডিফেন্স কমিউনিকেশন, তারপরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রের কমিউনিকেশন, এরপরে হলো সিকিউর ডিটেকটিভ অপারেশন সেট কমিউনিকেশন, সেইগুলি করার জন্য আমরা এই ধরনের সিস্টেম ব্যবহার করে থাকি। বাট এদের ডিসঅ্যাডভান্টেজ যেটা, নর্মাল ব্যান্ডউইথের চাইতে এদের ব্যান্ডউইথের পরিমাণটা রিলেটিভলি বেশি লাগে। বাট তার পরিবর্তে আমরা যেটা বেনিফিট পাই সেটা হলো ডেটা ট্রান্সমিশন এফিসিয়েন্সি আমরা অ্যাচিভ করতে পারি। আজকে এ পর্যন্তই। আমার মনে হয় আমরা ক্লাস টেস্টটাকে ইফেক্টিভ করার জন্য আমরা একটা ছোট সিলেবাসের উপরে আমরা এই ক্লাস টেস্টটা নিতে পারি, শুধুমাত্র এবং কেবলমাত্র চ্যাপ্টার 6 এর উপরে। ঠিক আছে ওকে স্যার। সাজিদ? ইয়েস স্যার। শুধুমাত্র এবং কেবলমাত্র চ্যাপ্টার 6 এই মাত্র যেটা পড়ে শেষ করলাম, এই চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট হবে শুক্রবার সকাল 10টায়। আমি রুম নাম্বারটা বের করে তোমাদেরকে ইনশাল্লাহ আমি দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। ওকে। আর হলো যেটা সেটা হলো তোমাদের মাইনুল আসছে এখন? এখনো আসেনি, তাহলে আমি ক্লাসরুমে একটা পোস্ট দিয়ে দিব। মাইনুলকে একটু কমিউনিকেট করবা, ও যেন আমার সাথে যোগাযোগ রাখে, যে ওই ক্লাসরুমটা কোনটা হলো সেটা যেন আমরা কমিউনিকেট করতে পারি। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম, এখন অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি।